হ্যালো বাঙালি পাঠক ও পাঠিকা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি চ্যানেল নিয়ে চলে আসলাম। আর সেই চ্যানেলে মাফিয়া টাইপের সকল গল্প আপলোড করা হবে। সেই চ্যানেলের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই সবাই সেই চ্যানেলটা ভিজিট করে আসবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ধন্যবাদ। তাহলে চলুন গল্প শুরু করা যাক। কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম, ঠিক এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা লাগে আর পড়ে গেল। উঠেই করে দুইটা চড় দিল। আমি তো অবাক। ওই ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? আমার কি দোষ? আপনিই তো ধাক্কা দিলেন। আর আপনি আমার মা বাবার নাম নিয়ে কথা বলবেন না? তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? কিছুই বললাম না। মেয়েটারও কিছু কথা বলে চলে গেল। আমি এসব অপমান হজম করে ভিতরে গেলাম। চাইলে ওকে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু তা করলে আমি যে কাজে এসেছি তা করতে প্রবলেম হবে। যাই হোক, আমার পরিচয় দিই। আমি জাহিদ। বাবা একজন বড় বিজনেসম্যান। তারপরও খ্যাত সেজে কলেজে আসার কারণ আছে, তা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছে সে দেখতে কিন্তু সেই, তবে অহংকারী বোঝাই যায়। যাই হোক, এখন গল্পে আসি। এরপর কলেজে প্রবেশ করলাম। দেখি কলেজে র্যাগিং চলতেছে। সোজা ক্লাসের দিকে যাব এমন সময় কেউ ডাক দিল। দেখি কয়েকটা ছেলে এসে সিনিয়র মনে হয়। এই খ্যাত, এদিকে আয়। আমাকে বলছেন। তুই ছাড়া কি এখানে কেউ আর খ্যাত আছে? রাগ উঠলেও কিছু বললাম না। জি ভাইয়া, বলুন। তুই কি এই কলেজে নতুন? জি ভাইয়া, আজকেই নতুন আসছি। একটা চিঠি হাতে ধরিয়ে এইটা ওই মেয়েটাকে দিয়ে আয়। কেন? আমি পারবো না বলি চলে আসতে লাগলাম। ছেলেটা এসেই আমার কলার ধরে ফেললো। মাথায় রক্ত উঠে গেল। তারপরও শান্ত গলায় বললাম, কলার ছাড়েন। ছাড়বো না। কি করবি? এখন কিছুই করব না, সময় হলেই দেখতে পাবেন। কলার ছাড়িয়ে চলে আসলাম ক্লাসে। আমাকে র্যাগিং করতে আসছে। আমার আসল পরিচয় জানলে পায়ের নিচে পড়ে থাকবে। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার আসলো। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। এই ছেলে, তুমি কে? এই ক্লাসে কি করো? স্যার, আমি এই ক্লাসে নতুন ভর্তি হয়েছি। ও, তাহলে এসব কি পরে আসছো? দেখো তো, ফকিরের মতো লাগছে। হঠাৎ করে একটা মেয়ে বলল, পোড়াই খ্যাত স্যার। এসব ছোট লোককে কারা ভর্তি করায়? কলেজের মান সম্মান বলে কিছুই থাকলো না। ঠিকই বলছো নীলা। এই বস। তার মানে মেয়েটার নাম নীলা? বাহ, নামটা তো সুন্দর, কিন্তু ব্যবহার এরকম কেন? এরপর ক্লাস শেষ করে বাইরে হওয়ার সময় মেয়েটা মানে নীলা খ্যাত ছোট লোক বলে অপমান করে গেল। কিছুই বললাম না। যে কাজে এসেছি তা সফল করতে হবে, এইসব নিয়ে মাথা ঘামালে চলবে না। এরপর ফ্ল্যাটে এসে খেয়ে একজনের সাথে কিছু কাজের কথা বললাম। কী কাজ তা পরে জানবেন। এরপর বাড়িতে ফোন দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছোস বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু, মাইশা, জিশান কেমন আছে? তারা সবাই অনেক ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগছে। তাড়াতাড়ি চলে আয় বাবা। কাজ শেষ হলেই চলে আসবো, তোমরা চিন্তা করো না। এরপর কিছুক্ষণ কথা বলি কেটে দিলাম, আর দিলাম একটা ঘুম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। কলেজে ঢুকেই কে যেন পেছন থেকে ডাক দিল। পেছনে তাকিয়ে দেখি নীলা, সাথে তার ফ্রেন্ডরাও আছে। ওই ছোট লোক, এদিকে আয়। বলুন, কেন ডেকেছেন? কেন? তোকে কি ডাকাও যাবে না? আসলে তা নয়, কোনো না কোনো কারণে তো ডেকেছেন, তাই জিজ্ঞাসা করলাম। কোনো কারণে ডাকি নাই। আচ্ছা, তোর নাম কি? আমার নাম জাহিদ। বাড়ি কোথায় আর পরিবারে কে কে আছে? আমি আপনাকে এসব বলতে বাধ্য নই। তার চেয়ে বড় কথা, আমি অপরিচিত কাউকে আমার পরিবার বা আমার সম্পর্কে কিছু বলি না। সো বাই, ভালো থাকবেন বলি চলে আসলাম। এদিকে নীলা ও নীলার বান্ধবীরা। দেখছিস ছোট লোকটার কি ভাব, কিভাবে কিছু না বলেই চলে গেল। কি রে নীলা, তুই কি ভাবছিস? ভাবতেছি জাহিদকে তোদের দুলাভাই বানালে কেমন হয়। কি বলতেছিস এসব? এই ছোট লোকটাকে আমাদের দুলাভাই বানাবি মানে? আসলে ওকে আমার মনে ধরেছে, মানে ওকে ভালোবেসে ফেলেছি। কি? রে। কি বলছিস? ওর মতো ছোট লোককে তুই ভালোবাসস? দেখে তো মনে হয় টাকা পয়সা কিছুই নেই। তাতে কি হয়েছে? আমার বাবার কি কম আছে নাকি? আব্বুর যা আছে সবই তো আমার।
ওকে, তুই যা ভালো মনে করস, চল এখন ক্লাসে যাই। চল। এরপর নীলারা ক্লাসে আসলো, স্যারও এসে ক্লাস করাতে লাগলো। দেখলাম নীলা কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি এসব পাত্তা না দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে বাসায় আসলাম, একজনকে ফোন দিলাম। ভাই বলেন। তোকে যে ডিটেলসের কথা বলেছি তা পেয়েছিস? ভাই, আমি আপনাকে পাঠাচ্ছি। ওকে, পাঠিয়ে দে। তাহলে আজকে রাতে একটু করতে পারবো। রাতে একটা মিশনে বের হলাম, মিশনটা শেষ করে আসতে আসতে রাত 1টা বেজে গেছে। বাসে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতি কলেজে গেলাম। গিয়ে বন্ধুদের সাথে কথা বলছি। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার দুজন বন্ধু হয়েছে, নাম শিয়াম ও রনি। আসলে খ্যাত বলে কেউ ফ্রেন্ড তো দূরের কথা, দেখতেই পারে না, এমনকি অনেক স্যার ম্যাডামও। তবে এই দুজন আলাদা, ওদের মন অনেক ভালো। অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে ফেরা যাক। ওদের সাথে গল্প করছি এমন সময়, আচ্ছা ওই মেয়েটা কে রে? নীলাকে দেখিয়ে বললাম। আরে ও হচ্ছে নীলা, আমাদের সাথেই পড়ে। এইটা আমিও জানি, অন্য কিছু বল। ও হচ্ছে বড়লোকের একমাত্র মেয়ে, শুনেছি অনেক রাগীও যদি। তার চেয়ে বড় কথা হলো ও হচ্ছে এই কলেজের সব জুনিয়র সিনিয়র, এমনকি অনেক শিক্ষকেরও ক্রাশ। অনেকেই প্রপোজ করেছে, কিন্তু বিনিময়ে 2টা থাপ্পড় উপহার হিসেবে পেয়েছে। ও, কি ব্যাপার বন্ধু, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করতেছো কেন? আবার প্রেমে পড়ে গেলে না তো? আরে তেমন কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। বুঝি, তবে প্রেমে পড়লেও কোনো লাভ হবে না মনে হয়। ও তো কাউকেই পাত্তা দেয় না। কচু বুঝোস। চল এখন ক্লাসে। আপনারা ভাবছেন কেন ওদের আর কিছু বললাম না, তাই তো? আসলেও আমিও সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। সে প্রথম দেখাই ভেবে রেখেছি আমার কাজটা শেষ করে ওকে বলবো। প্রপোজে রাজি হলে তো হলো, না হলে আব্বুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। আব্বুকে দিয়ে পাঠালে তারা মানা করবে না, অবশ্যই আমি শিওর। তাই বলি, প্রপোজে রাজি হলো ভালো, না হলে আরও ভালো ডাইরেক্ট বিয়ে। কি মজা, তাই না? এ মা, আপনাদের তো বলেই দিয়েছি, আপনারা আবার ওকে বলে দিয়েন না। ঠিক আছে, তাহলে গল্পে ফিরি। সবাই ক্লাস মিলে ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বাসায় এসে বাড়িতে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। কালকে ডিটেলসগুলো থেকে জানতে পারলাম যে কাজের মাস্টারমাইন্ডের ডান হাত নাকি আমাদের কলেজেই পড়ে। কাজটা তাহলে আরেকটু সোজা হলো, ছবি যেহেতু আছে তাহলে সহজেই চিনতে পারবো। তবে এখন কিছুটা বুঝতে দেওয়া যাবে না, আগে মাস্টারমাইন্ডকে সেটা বার করতে হবে। আশা করি খুব তাড়াতাড়ি পারবো। পরের দিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিল। সেদিকে তাকাতেই দেখতে পেলাম কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আপনারা কি ভাবছেন? নীলা। ছেলেটার কাছে যেতেই, কলেজে নতুন? হুম। নাম কি তোর? জাহিদ। ধর, এইটা ওই মেয়েটাকে দিয়ে আয়। পারবো না, আপনারটা আপনি দিয়ে আসেন। তোর আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কিভাবে? তুই জানিস আমি কে? শালা, আমি কে সেটা জানার পর তুই এখানেই প্যান্ট ভিজিয়ে ফেলবি। আসছে বড় বড় কথা বলতে। ধর, এইটা দিয়ে আসবি নাকি আরেকটা দিব? কিছু বললাম না, চিঠিটা নিয়ে গিয়ে ওই মেয়েটার কাছে গেলাম, গিয়ে তাকে দিলাম। মেয়েটা চিঠিটা পড়ি। তোর সাহস হয় কি করে আমাকে লাভ লেটার দেওয়ার? বিশ্বাস করুন, এইটা আমি দেইনি, একজন ভাইয়া বলেছে আপনাকে দিতে। মিথ্যা বলার আর জায়গা পাস না না? একে তো দোষ করছত, সাথে আরেকজনের দোষ দিতেছত। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে ফ্রিতে সিনেমা দেখছে। এর মধ্যেই ওই ছেলেগুলা এখানে চলে এসেছে। এসেই, কি রে সীমা, এখানে কি হয়েছে? দেখ না, ও আমাকে লাভ লেটার দেয়। কি, ওর এত বড় সাহস তোকে লাভ লেটার দেয়? আজ ওকে আমরা শেষ করে দিব। কি? আপনিই তো আমাকে বললেন ওইটা এনাকে দিতে। কি বললি? তোকে তো আজ বলেই দিল মাইর। চাইলে আমি একা সবাই সব কয়টাকে পিটিয়ে সোজা করে দিতে পারি, কিন্তু এটা করলে সবার মনে সন্দেহ জাগতে পারে, আর আমার কাজটা যতটা সহজ হয়েছে তার চেয়েও বেশি কঠিন হয়ে যেতে পারে। তাই কোনো প্রতিবাদ করলাম না। মারার পর ছেলেগুলো চলে গেল, আর মেয়েটা বলে গেল, আমি জানি তোর কোনো দোষ নেই, তারপরও কেন মারলাম জানোস? যাতে কেউ আমাকে প্রপোজ করার সাহস না পায়। বলে হেসে দিল। আমার মাথাটা কেমন যেন ঘুরছে, হঠাৎ করেই পড়ে গেলাম, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতালে ভর্তি। কিভাবে আসলাম, কে আনলো, কিছুই বুঝতেছি না। একটু পর দেখলাম বন্ধুরা আসলো, তাহলে এরাই আমাকে এখানে এনেছে।
কিরে কেমন লাগছে এখন? ভালো। আমাকে এখানে কে এনেছে? আমরাই আনছি, সাথে আরও একজন ছিল। তুই মাথায় আঘাত পাইছ তাই সেন্সলেস হয়ে গেছ। আরেকজন কে ছিল? তোর সাথে দেখা করতে আসলে দেখবি। সরি দোস্ত, আমরা তোকে সাহায্য করতে পারলাম না। আমরা জানি তুই কিছু করস না, শুধু শুধু তোকে মারছে। আরে ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, ছেলেগুলোকে একটু বলবি? আসলে ছেলেটার নাম রকি, এখানকার একজন বড় নেতার ছেলে, তাই কেউ কিছু বলতে পারে না। অনেকেই বিনা দোষে মারছে। ও, আর ওই মেয়েটা হচ্ছে সীমা, বাবা এখানকার এমপি, কলেজের সবচেয়ে অহংকারী মেয়ে, রকির ফ্রেন্ড। আমার মনে হয় ওরা ইচ্ছে করে এসব করেছে, আরও অনেকের সাথে এরকম করেছে। ও তাই নাকি? ওদের সব কয়টাকে তো আমি দেখেই নিব। কি দেখে নিবি ওদের সাথে? লাগতে যাবি না, ওরা অনেক ভয়ঙ্কর। তোরা জানিস না, ওরা আমার কাছে চুনোপুঁটি মাত্র। কে বলেছে সব? পরেই দেখতে পাবি, এখন এসব বাদ দে। ওকে। ওরা আরও কিছুক্ষণ কথা বলে বাইরে গেল ডাক্তারের সাথে কথা বলতে। তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো। আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক, কারণ সে আর কেউ না, সে হলো নীলা। আমি তাকে দেখে কিছুটা অবাক, সে আমার কাছে আসলো। কেমন লাগছে এখন? জি ভালো। আপনি এখানে কি করে? আসলে আমি ওদের সাথে তোমাকে এখানে নিয়ে আসছি। ও থ্যাঙ্কস এসবের জন্য। আরে থ্যাঙ্কস দিতে হবে না, এটাই তো আমার কর্তব্য। জাহিদ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেন ক্ষমা করব? আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই প্লিজ ক্ষমা করে দাও। আরে কি করছেন? আমি তো সব অনেক আগেই ভুলে গেছি, ক্ষমা চাইতে হবে না। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে বাবা সত্যি। এভাবে ওর সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম। ও এখন চাইতেছিল না, জোর করে পাঠালাম। তারপর হাসপাতাল থেকে বাড়িতে আসলাম। 5 দিন পর কলেজে গেলাম। 3 দিনই সুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু কিছু কাজ থাকার কারণে কলেজে যেতে পারি নাই। তাই আজকে যাচ্ছি। কলেজে গিয়ে দেখলাম সীমা আর রকিরা একসাথে বসে হাসাহাসি করতেছে। তার মানে শিয়াম, রনি যা বলেছে তা সত্যি। ওদের তো আমি কোনোদিনই ছাড়বো না। বিনা কারণে ছাত্রছাত্রীদের হেনস্থা করে ওরা, এর ফল ওদের ভোগ করতেই হবে। আর ওর দিকে পাত্তা না দিয়ে বন্ধুদের কাছে গেলাম, গিয়ে দেখে ওরা গল্প করতেছে। কিরে কি খবর তোদের? আমার তো ভালোই, তুই পুরোপুরি সুস্থ তো? আমি পুরোপুরি সুস্থ। ওদের সাথে গল্প করতেছি, এমন সময় নীলা আসলো। জাহিদ, কি খবর তোমার? ভালো। তোমার? আমি তো ভালোই। তোমার শরীর ঠিক আছে তো? আমি কি তোমার সাথে এখানে বসতে পারি? এইখানে বসার কি আছে? আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিন। কেন, আমরা কি বন্ধু না? না, আমরা কোনোদিনই বন্ধুত্ব করেছি বলে তো আমার মনে হয় না। এমন করলে প্রবলেম কোথায়? আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। আমার সাথে করো প্লিজ। আরে এত করে বলছে যখন, কর, কোনো প্রবলেম নেই। ওকে, আজ থেকে আমরা বন্ধু। মনে মনে তো আমি অনেক খুশি। ওকে। এরপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম। দেখতে দেখতে ক্লাস শেষ হলো। ক্লাস শেষে বাইরে আসার পর রকিদের সাথে দেখা। কিরে, তুই এখনও এই কলেজে? দেখতেই তো পাচ্ছেন। আমি তো ভাবছিলাম ওই ধুলাইয়ের পর আর এই কলেজের দিকে মুখ দিবে না। কলেজের দিকে মুখ না দেওয়ার কি আছে? এখানে সবারই পড়ালেখার অধিকার আছে। সো শুধু শুধু এখান থেকে চলে যাব কেন? বাবা, তোর তো দেখি সাহস বেড়েছে অনেক, মুখে মুখে কথা বলস। আপনার কথা শেষ তো, আমি এখন বাই বলি চলে আসলাম। আর পিছনে ফিরে তাকালাম না। বাসে এসে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলায় আমার গোপন কাজে গেলাম। কাজ শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। পরের দিন কলেজে গেট দিয়ে তাড়াহুড়ো করে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা খেলাম। ফলস্বরূপ সে মাটিতে পড়ে গেল। আমি তার দিকে তাকাতেই অবাক, এটা তো সীমা। আল্লাহ জানে আজকে আবার কি করি। অপমান তো করব, এটা শিওর। এসব ভাবতেছি ঠিক তখনই গালে কিছু ব্যথা অনুভব করলাম। তাকিয়ে দেখি সীমা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন গিলে ফেলবে। ওই ছোট লোক, তোর সাহস কী করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আসলে সরি, আমি তাড়াতাড়ি করতে গিয়ে দেখতে পাইনি, তাই ধাক্কাটা লেগে গেছে। তোর সরি ধুয়ে তুই পানি খা। দেখুন আমি সরি বলছি। আমি বলেই চলে আসতে লাগলাম। তখন সীমা বলল আমাকে দেখে নিবে। আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসতে নীলার সাথে দেখা। কিরে, তোর কি সীমা থাপ্পড় মারলো কেন? আরে আসার সময় ধাক্কা লেগে গেছে, সরি বললাম, তারপরেও শুনলো না। তুই কিছু বললি না যে? এখন বলবো না, সময় হলেই বলবো। মানে?
এত মানে বুঝে কাজ নেই, চল ক্লাসে যাব, এমনিতেই লেট হয়ে যাচ্ছে। ওকে। তারপর ক্লাসে গেলাম, দেখতে পেলাম হারামি দুইটা বসে রয়েছে। আমি যেতেই, কিরে তোরা আজকে এত দেরি কেন? আরে ধুর আর বলিস না, এমনিতে আজ দেরি হয়ে গিয়েছিল, সাথে কলেজে ঢোকার সময় আরেক ঝামেলা, অসহ্য লাগে এসব। কি হয়েছে রে? সীমার সাথে কলেজে ঢোকার সময় ধাক্কা খাইলাম, তারপরই গালের উপর দিয়ে ঝড় বয়ে গেল। ও বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা তোর একটু সাথে একটু বেশি করতেছে কেন? ওরাই ভালো জানে। আচ্ছা বাদ দে এসব, স্যার আসতে ক্লাস কর। ক্লাস করে বাইরে আসতেই নীলার ডাক। জাহিদ, বল, কি বলবি? এখন কি বাসায় চলে যাবি? কেন রে? আসলে আমার না ভালো লাগছে না এখন বাসায় যেতে, চল না একটু ঘুরে আসি। আরে ঘুরতে যাবি তা আমার সাথে কেন? তোর বন্ধু বান্ধবীদের সাথে যা। আরে চলো না প্লিজ, তোর সাথে যেতে মন চাইছে, চল না। আচ্ছা চল, আসলে আমারও মন চাইতেছে ঘুরতে যেতে, কিন্তু সময় পাই নাই। আজকে যখন পেলাম তখন আর না করলাম না। আবার প্রিয় মানুষটির সাথে বলে কথা, এই সুযোগটা তো মিস করতে পারি না। এরপর নীলার সাথে কলেজের বাইরে আসলাম। কিভাবে যাবি? একটা রিক্সা ডাক, রিক্সায় যাব। একজন রিক্সাতে দুজন? প্রবলেম কোথায়? আসলে আগে কোনো মেয়ের সাথে রিক্সায় উঠিনি তো। ওই বেশি কথা না বলে রিক্সা ডাক। তারপর রিক্সা ডেকে দুজনে রিক্সায় উঠলাম। আমার কেমন জানি অস্বস্তি লাগছে, আগে কখনো কারোর সাথে রিক্সায় উঠিনি তো, তাই মনে হয়, তাই একটু চেপে বসেছি। এই ওইদিকে চেপে বসতিছিস কেন? পড়ে যাবি তো। না, আমি ঠিক আছি, কিছু হবে না। কচু ঠিক আছোস, এদিকে আয়। বলি হাত ধরে একটানে ওর কাছে নিয়ে গেল। ওর সাথে টাচ লাগতে গায়ের মধ্যে দিয়ে যেন 1000 ভোল্টের কারেন্ট বইতে লাগলো। আবার কেমন জানি ভালো লাগে কাজ করলো, হয়তোবা কাছের মানুষটি ছোঁয়া লাগারই কারণেই। আমি কোনো কথা না বলে চুপ করে আছি। এমন সময় নীলা বলল, কি হলো? কোনো কথা বলিস না কেন? কি বলবো? কোনো কথা নাই বুঝি? কোনো কথাই তো খুঁজে পাচ্ছি না, কি বলবো? আচ্ছা জাহিদ, আমাকে তোর কেমন লাগে? কেমন লাগবে? ফ্রেন্ড হিসেবে ভালোই। প্রথমে যখন তোকে দেখেছিলাম তখন ভেবেছিলাম তুই অনেক অহংকারী, পরে তোর সাথে মেশার পর বুঝতে পারলাম তোর মনটা অনেক ভালো। তোকে তো আমার সে প্রথম থেকেই খুব ভালো লেগেছে, তাই তো ভেবে নিয়েছি তোকেই আমার জীবনসঙ্গী বানাবো। মনে মনে কথাগুলো বললাম। আগে আমি একটু অহংকারী ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি এসব অহংকার করে কোনো লাভ নেই, নিজেরই ক্ষতি হয়। ভালো। তা হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি। তারপর দুজনে কিছুক্ষণ চুপ। হঠাৎ নীলা বলল, আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস? সত্যি বলতে আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু কখনো তাকে সেইটা বলি নাই। সময় হলে বলবো। এইটা শোনার পর নীলার হাসি মুখটা কেমন জানি কালো হয়ে গেল। ও আচ্ছা, তার পরিচয়টা কি জানতে পারি? সময় হলেই জানতে পারবি। ও। আর কোনো কথা হলো না, আমরা চলে আসলাম একটা পার্কে। তারপর রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে পার্কে ঢুকলাম। সেখানে দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, পাশাপাশি আরও কিছু জায়গায় গেলাম, ফুচকা খেলাম, রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম দুজনে। নীলার মনটা খারাপ ছিল কিছুটা, অনেক ঘোরাঘুরি করলাম দুজনে। বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। প্রিয় মানুষটার সাথে ঘুরতে কার না ভালো লাগে, আমারও লেগেছে। ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সেদিন রাতে আর খেলাম না, অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম, যার পর বন্ধুদের কাছে যাইতেছি, এমন সময় কলেজের কয়েকজন বড় ভাই সামনে আসলো। তুই তো এই কলেজে নতুন, তাই না? কেন, কিছু বলবেন নাকি? না, তোর নীলার সাথে এত কথা কিসের? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? তুই আর নীলার সাথে কথা বলবি না। আমি আপনার কথা শুনবো কেন? কারণ আমি নীলাকে পছন্দ করি। তাই? তা নীলা কি আপনাকে পছন্দ করে? সেটা তোকে জানতে হবে না। তাহলে আমিও তো আপনার কথা শুনবো না, সো বাই। ওই দাঁড়া, আবার কি বলবেন? তুই আমার কথা শুনবি কি না বল। বললাম না আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কি বললি তুই? এমন সময় সেখানে নীলার আগমন। কি রে জাহিদ, তুই এখানে দাঁড়িয়ে সব ছাত্রদের সাথে কি করিস? তা ভাই, আপনারা কি সত্যিই ছেঁচড়া? ওরা সবাই চুপ করে রইল। এমন সময়, ওই জাহিদ চল ক্লাসে যাই। চল আসি ভাইয়ারা, ভালো থাকবেন বলি ওদের চোখ টিপ দিয়ে মুচকি হেসে চলে গেলাম। তারপর আমরা ক্লাসে করে যথারীতি বাসায় চলে গেলাম। এরপর কেটে গেল 1 সপ্তাহ।
কলেজ, বন্ধুদের সাথে আড্ডা, নীলার সাথে ঘুরে বেড়ানো, পার্কে যাওয়া, রিক্সায় চড়া, লাঞ্চ করা ইত্যাদির মাধ্যমে ভালোই কাটলো এই 7টা দিন। এখন নীলাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় নীলাও আমাকে ভালোবাসে, কারণ সে আমাকে অনেক কেয়ার করে, যত্ন নেয়। আর হ্যাঁ, এখানে আমি যে কাজে এসেছি সেটাও প্রায় শেষের দিকে। এই কাজের মাস্টারমাইন্ডকে সেটাও আমি জানতে পেরে গেছি। আর কিছু কাজ রয়েছে, তারপরেই তাদের মুখোশ সবার সামনে খুলে ফেলবো। যাই হোক, গল্পে আসি। বসে বসে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করছি, এমন সময় নীলার ফোন। কি রে, কি করিস? এই তো একটু ফেসবুকে ঢুকলাম। তুই কি করস? আমি শুয়ে আছি। তা খাওয়া দাওয়া করেছিস? তুই? আমিও করছি। আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর দিলাম এক ঘুমের রাত কাবার। সকালে কলেজে গেলাম, গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস করে নীলাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি কলেজের বাইরে যেতে লাগলাম। তাড়াতাড়ি যাওয়ার কারণ হলো খুব আর্জেন্ট একটা কাজ আছে। একজন লোক ফোন দিয়েছিল, তাড়াহুড়া করে বেড়াতে যাব, এমন সময় কারোর সাথে দেখা গেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে। ওই, তোর সাহস কী করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন, তাতে আমার কিছুই আসে যায় না। ধাক্কা দেওয়ার জন্য সরি। তোর সরি তোর কাছে রাখ, তুই ধাক্কা দিলি কেন? আরে আমি সরি বলছি তো, আসলে আমার আর্জেন্ট কাজ আছে, তাই তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা লেগে গেছে। এখন আমাকে যেতে দিন প্লিজ। তোর কাজ থাকলে আমি কি করব? আমাকে ধাক্কা দেওয়ার শাস্তি তো তোকে পেতেই হবে। ওই ছেমড়ি, তোরে বলছি না আমার জরুরি কাজ আছে, তারপরে এমন করিস কেন? আর ধাক্কা দেওয়ার জন্য সরি বললাম তো, বলি চলে আসতে লাগলাম। আসলে কাজটা বেশি জরুরি, তাই দেরি হয়ে যাওয়ার কারণে মাথা গরম হয়ে গেছে, তাই থাপ্পড় মেরে দিছি। আসার সময় মেয়েটা বলল আমাকে দেখে নেবে। আমি তার কথাই পাত্তা না দিয়ে চলে আসলাম। বাইরে এসে তাড়াতাড়ি কাজটা শেষ করলাম, যদি একটু লেট হয়ে গিয়েছিল ওই মেয়েটার কারণে। কাজ শেষ করে বাসায় চলে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম, বাড়িতে ফোন দিয়ে কথা বললাম। এরপর নীলা ফোন দিল। কি করিস? এই তো তোর সাথে কথা বলি। তুই? আমিও তোর সাথে কথা বলি। তো খাওয়া দাওয়া করছোস? মাত্র করলাম। তুই করেছিস? আমি আরও আগেই করেছি। আচ্ছা, আজকে কলেজে একটা মেয়ে দেখলাম তোকে থাপ্পড় মারলো, কেন মারছে? এই রে, এই মেয়ে আবার কখন ওইটা দেখে ফেললো? আরে ওইটা কোনো ব্যাপার না, আসলে ওর সাথে ধাক্কা লেগে গেছিলো তাই। ও। আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম কলেজের কথা। মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয় নাই, ধাক্কাটা তো আমি দিয়েছিলাম। কি করব, আমার দেরি হয়ে যাইতেছিল, তাই থাপ্পড় মেরে দিছি। থাক, কালকে গিয়ে আবার সরি বলে দিব। এখন ঘুম পাচ্ছে, ঘুম যাই। দিলাম এক ঘুম। পরের দিন কলেজে গেলাম, গিয়ে দেখি সিয়াম আর রনি আড্ডা দিতেছে, আমিও গেলাম। হ্যালো গাইস, কী খবর তোমাদের? ভালোই। তোর? ভালো। এরপর ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর নীলার সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। সেখানে একটু অবাক হলাম, কারণ সেখানে কালকের ওই মেয়েটাও আছে। মেয়েটার দিকে তাকাতেই দেখি মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা? জাহিদ, তুমি দাঁড়াও, আমি আসতেছি। নীলা ওর বান্ধবীদের বলল তোরা থাক, আমি যাই। এই বলে আমার কাছে আসলো। এরপর নীলার সাথে একটু কলেজে মাঠে ঘুরলাম। তারপর নীলাকে বললাম, আচ্ছা নীলা, আজকে তো আমাদের সাথে একটা নতুন মেয়ে এসেছে দেখলাম, ওইটাকে? ও হচ্ছে রিয়া, এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। ও, তাই বলি, এত দেমাগ কিসের? কি করেছে ও? আরে না, তেমন কিছু না। ওই, তুই আবার ওর প্রেমে টেমে পড়ে গেলি না তো? পড়লে প্রবলেম কোথায়? ওকে রাগানোর জন্য বললাম। কি বললি কুত্তা? তোকে আজ আমি মেরেই ফেলবো। এ মা, এই তো পুরাই রেগে ফায়ার হয়ে আসে। ওইটা বলে তো ভুল করলাম। আরে ছাড় ছাড়, কী করছিস? সবাই দেখছে তো। ছাড়াতে ছাড়াতে বললাম কথাগুলা। নীলা এবার একটু শান্ত হলো। তুই যে বললি তুই ওর প্রেমে পড়ে গেছিস। আরে তুই কাঁদছিস কেন? আমি তো জাস্ট মজা করলাম। এমনি এসব বিষয় নিয়ে কেউ মজা করে? আমি তো সত্যি ভাবছিলাম। হইছে, চল এখন ক্লাসে যাই। চল। এরপর দুজনে ক্লাসে গেলাম, দুজনে ক্লাস করলাম। আমি হাফ টাইমের সময় বাইরে হাঁটছিলাম, এমন সময় রিয়া সামনে আসলো। ওই ছোট লোক, তুই কালকে আমাকে মারছিলি মনে আছে? কিন্তু এইটার জন্য দুঃখিত। কালকে আমার অনেক তাড়া ছিল, কিন্তু উনি আমাকে দেরি করিয়ে দিয়েছিলেন, তাই রাগ উঠে গিয়েছিল, তাই থাপ্পড় মেরেছি। আমি তো আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিইনি। আমি তো সব শুনতে চাইনি। আমার গায়ে হাত তোলার শাস্তি তো তোকে পেতেই হবে। কি করবেন? আমার জুতোটা মুছে দে। হোয়াট? জুতোটা মুছে দে, না হলে টিসি দিয়ে কলেজ থেকে বের করিয়ে দেবো। তারপরও দিব না।
তুই আমার মুখের উপর কথা বলিস? দে জুতোটা মুছে। আমি পারবো না। তুই পারবি না মানে তোর বাপও পারবে। আমাকে যা বলার বলছোস, আমার বাবা মায়ের নাম নিয়ে কিছু বলবি না, যা এখান থেকে। তোকে আমি ছাড়বো না। বলেই চলে গেল। জানি না কি করবে। আমি ভাবতেছি এই কোন জায়গায় আসলাম। এক একটা মেয়ের অহংকারে পা মাটিতেই পড়ে না। আমি আছি অটেক বিপদে, এতদিন ছিল সীমা, এখন এসেছে রিয়া। কী যে করি ভাবতে ভাবতে দেখি নীলা আমার সামনে আসলো। কি রে, এখানে দাঁড়িয়ে কি ভাবতেছিস? কিছু না, চল। এর মধ্যে একজন এসে বলল আমাকে নাকি প্রিন্সিপাল স্যার ডাকছে। বুঝতে বাকি রইল না রিয়া কিছু বলেছে। আমি তাকে আসছি বলে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম। নীলা বলল আমিও যাব তোর সঙ্গে। আমি মানা করলাম, তারপরেও ও আমার সাথে গেল। রুমে প্রবেশ করতেই দেখলাম রিয়া আছে। রিয়া কান্না করছে, গালে দাগ লেগে আছে। আমার একটু একটু ভয় করছে, কি করব বুঝতে পারছি না। ভয়ে ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। জাহিদ, তুমি রিয়াকে অপমান করেছো কেন? আর তাকে থাপ্পড় কেন মেরেছো? আমি কালকে তাড়াতাড়ি যাওয়ার সময় ওর সাথে ধাক্কা লাগে, সরি বলার পরও অপমান করে তাই থাপ্পড় মেরেছি। আজকেও অপমান করেছে, থাপ্পড় মেরেছে, তাই আমিও মারছি। আব্বু সব মিথ্যা বলে। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার, ওকে অপমান করার? এখনই আমি তোকে টিসি দিয়ে দিচ্ছি। নীলা কিছু বলতে চাইছিল, আমি মানা কি দিলাম ইশারায়। আমাকে টিসি দেবেন, তাও আপনার মেয়েকে থাপ্পড় মারার জন্য? হাউ ফানি। ওই তোর সাহস হয় কিভাবে এভাবে কথা বলার? একে তো আমার মেয়েকে অপমান করতেছোস, আবার এখন আমার সাথে এভাবে কথা বলছোস। দেখুন স্যার, আমি কিছু বলতেছি না। আপনি আপনার মেয়ের গায়ে হাত তোলার জন্য কাউকে টিসি দিতে পারেন না। ওই চুপ কর। তোকে কি তোর বাবা মা শিক্ষা দেয় নাই? নাকি তোর বাবা মা তোকে নির্লজ্জের মতো এসব শিক্ষা দিয়েছে? তোর মা বাবা মনে হয় তোর মতো। আর কিছু বলার আগে আমি তার কলার চেপে দাঁড় করিয়ে দিলাম। আসলে আমার মা বাবার সম্পর্কে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না। কাউকে সহজে ছাড় দিই না, হোক সে বড় আর ছোট। তাই এসব বলা মাথায় রক্ত উঠে গেছে। কোনো কিছু না করেও অপমানিত হচ্ছি। তোর সাহস কী করে আমার মা বাবাকে নিয়ে কথা বলার? তাদের সম্পর্কে আর একটা বাজে কথা বললে এখানে মেরে মাটিতে পুঁতে ফেলবো, কেউ কিছু করতে পারবে না। আমার সম্পর্কে যাই বলছোস, কিন্তু আমার মা বাবার সম্পর্কে কিছু বলবি না। কোনো কিছু সম্পূর্ণ না শুনে বিচার করার মানে কি? তোর মেয়ে কি না কি বলেছে তা দেখে কাউকে টিসি দিবি? মামা বাড়ির আবদার নাকি? আর তোকে, রিয়াকে বলেছিলাম আমি ইচ্ছে করে ধাক্কা দিই নাই। তারপরে বিষয়টা এত দূর নেওয়ার মানে কি? আপনাদের কাছে কি অন্যদের মানুষ মনে হয় না? সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। একবার ভেবে দেখেন আপনারা যদি ওদের জায়গাতে থাকতেন। বলি বাইরে চলে আসলাম। রাগে আমার মাথা ফেটে যাওয়ার অবস্থা। এরা নিজেদের কি মনে করে? আমার পিছন পিছন নীলাও আসলো। আমার এই ব্যবহার দেখে সবাই অবাক, ভয় পাইছে দেখি বুঝেছি। তারপর আমি বাইরে চলে আসার পর দেখি নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নীলা, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? ওই এভাবে তাকিয়ে আছোস কেন? তুমি কি সত্যি সে জাহিদ যাকে অনেক অপমান করার পরও কিচ্ছু বলে নাই? কেন, সন্দেহ লাগছে নাকি? সেটা তো অবশ্যই। এত অপমান সহ্য করা ছেলেটা প্রিন্সিপালের সামনে এমন হলো কিভাবে? সেখান তো উল্টো ভয় পাওয়ার কথা। কিন্তু আমার বাবা মাকে নিয়ে কথা বললে আমি কাউকে ছাড় দিই না। ও, তোর বাবা মা কি? তাদের পরিচয় কি? কোথায় থাকে? সময় হলেই জানতে পারবি, এখন আমি যাই। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর নীলা মনে মনে ভাবতেছে প্রিন্সিপাল স্যার ও রিয়া এখনও ঘোরের মধ্যে আছে। প্রিন্সিপাল স্যার ভাবতেছে কে এই ছেলে? আমার সাথে এভাবে কথা বলার সাহস তো কোনো ছাত্রের হবে না। এই ছেলের নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। রিয়া ভাবতেছে এই ছেলেটাকে আব্বুর সাথে এভাবে কথা বললো, আর ও তো ঠিকই বলেছে। আমি তো ওর সাথে প্রথম খারাপ ব্যবহার করছি, ওর বাবা মা নিয়ে কথা বলছি, তাই ও আমাকে থাপ্পড় মারছে। ওর সাথে এসব করা আমার একদম ঠিক হয় নাই। কালকে ওর কাছে আমি সরি বলতে হবে। আর এদিকে আমি বাড়িতে এসে খাবার খেয়ে দিলাম এক ঘুম। এভাবেই কেটে গেল দিনটা। পরের দিন কলেজে গিয়ে আড্ডা দিতেছি, এমন সময় রিয়া ডাক দিল। জাহিদ, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? এদিকে একটু আসবে? তোমার সাথে আমার কথা আছে। পারবো না, বলতে হলে এখানে বলেন। প্লিজ একটু আসো। কেন, আবার তোমার আব্বার কাছে বলবে নাকি অন্য কোনো ধান্দা? তেমন কিছু না, প্লিজ একটু আসো। কোনো খারাপ ব্যবহার করব না। ওকে। তারপর আমি ওদের কাছে বলে রিয়ার কাছে গেলাম। সরি। কেন? এতদিন তোমার সাথে মিসবিহেভ করার জন্য। আসলে তুমি থাপ্পড় মারছো, তাই আমার রাগ উঠে গেছিল। ইটস ওকে। আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলেন, না হলে আমি যাই।
আমরা তো একসাথে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? সরি। কেন? কারণ আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। শুধু আমার সাথে করো প্লিজ। তাছাড়া তুমি তো নীলার সাথে বন্ধুত্ব করছিলা। নীলার সাথে বন্ধুত্ব করার অন্য একটা কারণ আছে। কারণ? সেটা এখন বলা যাবে না। আমি তোমার বন্ধু হলে কোনো সমস্যা হবে না, আর খারাপ ব্যবহারও করব না, প্রমিস। ওকে, তবে বন্ধুর থেকে বেশি কিছু না। ওকে। এরপর রিয়াকে নিয়ে বন্ধুদের কাছে গেলাম, ওদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এসব দেখে নীলা তো রেগে আগুন হয়ে গেছে। ওকে দেখে বোঝা যাচ্ছে সবার সাথে থাকে কিছু বলতে পারতেছে না। আমি ওকে আর কিছু না বলে সবার সাথে গল্প করতে বসলাম। আড্ডা দেওয়ার শেষে সবাই ক্লাসে যাব এমন সময় ওই তোরা যা, আমি আরও পরে আসতেছি। ওরা সবাই চলে গেল। তারপর ওই তুই রিয়ার সাথে বন্ধুত্ব করলি কেন? কি করব, ও অনেক করে বলেছে। ও বললেই করতে হবে নাকি? আরে করলে প্রবলেম কোথায়? অনেক সমস্যা। আরে বাদ দে, বন্ধুত্বই তো করেছি, প্রেম আর করি নাই। কি বললি হারামি? ওই ছাড় ছাড়, এভাবে কেউ কারোর কলা ধরে নাকি? আমি ধরি। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? তুই কিছু বুঝিস না। কি বুঝবো? থাক, আর বুঝে কাজ নেই, চল ক্লাসে। চল। তারপর আমরা দুজন ক্লাসে গেলাম। ক্লাস করে কলেজে শেষ করে বাসে আসলাম। এসে খাওয়া দাওয়া করে বিকেলে একটু বের হলাম। আর 2-3 দিন পরই এই শহর ছেড়ে চলে যাব। রাত্রে বাসে আসলাম। রাতে আম্মুর কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস তুই? আম্মু আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। চিন্তা করো না, আমি আসতেছি। তা কবে আসবি বাবা? পরশু আসতে পারি, আমার কাজ প্রায় শেষ। তা বৌমাকে এখন নিয়ে আসবি নাকি? না আম্মু, আমি বাড়ি আসার পর তোমাদের বলছি। আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপর আজকে আমার আসল কাজ। কলেজে গিয়ে দেখি রকি ও তার বন্ধুরা একটা মেয়ের সাথে বাজে আচরণ করছে। কেউ কিছু বলছে না। আমি তো ভাবছি বাহ, ভালোই সুযোগ পেলাম, আজকে এর ফয়সালা করব। রকির সাথে দেখলাম সীমাও আছে। আমি মনে মনে ভাবছি সে একটা মেয়ে হয়েও অন্য মেয়ের সাথে বাজে আচরণ করার সঙ্গ দিছে। হায় রে মানুষ, তারা যখনই মেয়েটার ওড়না ধরতে যাবে তখনই আমি হাতটা ধরে ফেললি। আমাকে দেখে তো ওরা পুরাই রেগে রয়েছে। ওই তোর সাহস হয় কিভাবে আমার কাজে বাধা দেবার? ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? তোকে বলতে হবে নাকি? তুই এখানে এসে কথা বলার সাহস পেলি কিভাবে? সেটা পরে বুঝবি, আগে ওনাকে যেতে দে। আমি মেয়েটাকে যেতে বললাম আর মেয়েটা চলে গেল। তোকে এতদিন এত কথা বলার পরেও তুই আমার সামনে আসছিস। আজ তোকে আমি শেষ করে ফেলবো। সেটা একটু পরেই দেখা যাবে কে কাকে শেষ করে। কি বললি? কলার ছাড়। ছাড়বো না। কি করবি তুই? কলার ছাড়, না হলে ভালো হবে না কিন্তু। তুই আবার আমার সাথে জোর গলায় কথা বলিস? শেষবারের মতো বলছি, কলার ছাড়। ছাড়বো না। তুই কি করবি? আমি ওর পেট বরাবর দিলাম এক ঘুষি। ও একটু দূরে গিয়ে বলল। এতক্ষণে কলেজের সবাই, এমনকি টিচাররাও মাঠে চলে এসেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর অবাক হচ্ছে, কারণ রকির গায়ে হাত তোলার সাহস এই কলেজের কারো নাই। রকি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তারপর তার বন্ধুরা আমাকে মারতে আসছিল। আরে আরে তোরা করছিস? ওরা সবাই থেমে যায়। তোরা আমাকে পরে মারতে আসিস, তার আগে আমি তোদের সাথে হিসাব নিকাশ করি, কারণ তোদের সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। আমি রকির কাছে গেলাম, গিয়ে ওর মুখটার উপর দিয়ে উঠিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি দিলাম। এতে তার নাক বেয়ে রক্ত পড়তে লাগলো। তখন ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? এই সাহস আমার অনেক আগে থেকেই আছে। আমার বাবা জানতে পারলে তোকে পুলিশে দেবে। সারা জীবনও জেল থেকে ছাড়া পাবি না। সারা জীবন জেলে বসে মশা মারবি। ও তাই? চিন্তা করিস না, একটু সবাই এখানে আসবে। আচ্ছা এখন বল, তোদের বসের নাম কি? কিসের বস? কে বস? মনে পড়ছে না কিসের, একটু পরেই বুঝতে পারবি। আগে একটা কাজ করি। এই বলে আমার বন্দুকটা বের করে রকি ও তার বন্ধুদের পায়ে একটা করে গুলি করে দিলাম। সব কয়টা বসে রয়েছে। এর মধ্যে সীমা অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে, আর সকলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশেষ করে নীলা ও আমার বন্ধুরা, কেউ ভয়ে কিছু বলতে পারতেছে না। কিরে অবাক হচ্ছিস কেন? তোদের পায়ে গুলি করলাম, ওরা শুধু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চা, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার পায়ে গুলি করেছিস। তুই জানোস না আমি কে?
কুল মিস্টার রকি, কুল। শুধু আপনার পরিচয় না, আপনার পুরো গোষ্ঠীর বায়োডাটা আছে আমার কাছে। আর আপনাকে গুলি করেছি যেন আপনি পালাতে না পারেন। আমার আবার এসব দৌড়ঝাঁপ ভালো লাগে না, তাই আগেই ব্যবস্থা করে রাখলাম। এইদিকে গুলি খেয়ে ওদের অবস্থা কাহিল। ওরা সহ সবাই ভাবতেছে ছেলেটার কাছে বন্দুক আসলো কোথা থেকে। কি রে, অবাক হচ্ছিস? আমার কাছে বন্দুক আসলো কোথা থেকে? সব কয়টা শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। আরে সব জানতে পারবি, কিন্তু আফসোস সেটা জানার পর আর কেউ বেঁচে থাকবি না। তারপর রকির কাছে গেলাম। কি রে, বলবি তোদের বস কে? না, বলে ফেল, তোরা কেউ বাঁচবি না। আমাদের মেরে ফেললেও বলবো না। ওকে, তাহলে আমি বলি, তাদের লিডার এখানকার কমিশনার। ওর কথাতেই তোরা ড্রাগ সাপ্লাই করিস। আই এম রাইট? রকি তো পুরাই অবাক আর ভাবতেছে কে ও, কি করে এসব জানে। তখন দেখলাম কলেজে 4 থেকে 5টা গাড়ি সাথে পুলিশের গাড়ি প্রবেশ করছে। বুঝতে বাকি রইল না কারা এসেছে। এরা আর কেউ না, এরা হলো রকির আব্বু আর পুলিশ। রকির আব্বু আমার কাছে এসে বলল, এই ছেলে কে তুই? তোর সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? আবার গুলিও করছিস? তোর কি জানের মায়া নেই? আরে আমার জান নিয়ে পরে ভাবিস, আগে তোর আর তোর ছেলের কথা ভাব। তুই আমাকে ভয় দেখাস? আমার তো রাগ উঠে গেল। সোজা আমার কলা ছাড়িয়ে ওনার কলা ধরে নিয়ে গিয়ে সাথে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পুলিশরা সহ সবাই অবাক, একটা ছেলের কীভাবে সাহস পাই এত বড় নেতার কলার ধরার। তুই আমার কলার ধরে অনেক বড় ভুল করেছিস। তখন কয়েকজন পুলিশ আমাকে ধরতে আসলো। কে রে তুই? তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? জেলে গিয়ে এমন উত্তম মধ্যম দিব না, নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। আমি একটা মুচকি হাসি দিলাম। তখনই সবাই দেখলো 4টা হেলিকপ্টার ও নিচ দিয়ে 5টা গাড়ি এসেছে। সবাই ভাবতেছে এখন আবার কে আসলো। আসলে এগুলো সবাই আমার দলের গাড়িতে করে এখানকার কমিশনারকে আনা হয়েছে, কারণ সে হলো রকিদের বস। এরা এখানে ড্রাগসের ব্যবসা করে আর অনেক ধরনের খারাপ কাজ করে। এটা শেষ করার জন্যই আমার এখানে আসা। যদিও এটা আমার দলের যে কাউকেই পাঠালি শেষ করতে পারত, কিন্তু আমার আরও একটা কাজ ছিল, সেটা পরে জানতে পারবেন। এখন আমি এদের সকল আস্তানা ধ্বংস করেছি, তাই আজকে কাজটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। তারপর হেলিকপ্টারগুলো মাঠে ল্যান্ড করলো, গাড়িগুলো থামলো আর আসল অপরাধীকে নামিয়ে আমার কাছে নিয়ে আসলো। হেলিকপ্টার থেকে কয়েকজন নামলো আর একজন এসে আমাকে আমার কোটটা পরিয়ে দিল। এরপর এসব গাড়ি থেকে 50 জনের মতো লোক নামলো, সবার হাতে অস্ত্র। আমি আবার রকি আর কমিশনারের সামনে গেলাম, গিয়ে রকিকে বললাম, কি রে, তোর বসকে তো ধরে আনলাম, আমি কি কিছু করবি না? ওরা সকলে ভয় পেয়ে গেছে। তখন, ওই তুই আমাকে এখানে ধরে আনতেছ কেন? ওই তোরা ওকে গ্রেপ্তার করছো না কেন? ওরা গ্রেপ্তার করতে আসলে ওদের প্রাণও যাবে তোদের সাথে। আব্বু, তোমার এত ক্ষমতা, তুমি কিছু করতেছো না কেন? তখনই রকির আব্বুর মোবাইলে ফোন আসে। আরে শরীফ সাহেব, আপনি আপনার ফোনটাকে ধরুন, পরে আমাকে কি করবেন না হয়। ফোনে কথা বলার পর তার ফোনটা হাত থেকে পড়ে যায়। কোথায় গেল আপনার ক্ষমতা? আপনার ছেলে সব ধরনের অপরাধ করার পরও আপনি তাকে কিছু করেননি। আপনার ক্ষমতার জোরে আপনার ছেলে অপরাধ করে যাচ্ছে, তাই আপনার এই ক্ষমতাটাই আমি কেড়ে নিলাম। ওনার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আর কমিশনার, তোকে বলছি, তোর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, আর তুই কিনা দেশের মধ্যে অবৈধ জিনিসের ব্যবসা করিস। কে তুই? আমি তো আমার পরিচয় দিবই, তার আগে শোন, এই কয়েকদিনে তোর যত অবৈধ আস্তানা, তোর লোকজন সহ সব আমি ধ্বংস করেছি। তোদের ড্রাগসের ব্যবসা আমি এই কয়েকদিনে বন্ধ করেছি, আজকে তোদের শেষ করে দিব। কে তুই? কি তোর পরিচয়? এসব কিভাবে জানোস? আমার পরিচয় জানার এত আগ্রহ? আচ্ছা শোন, তোরা টাইগার গ্রুপের নাম শুনেছিস? সবাই একসাথে তারা দেশ থেকে সব ধরনের খারাপ কাজ দূর করার জন্য কাজ করে। আর আমি হলাম সেই গ্যাংয়ের লিডার, টাইগার। এটা শোনার পর ওইখানে যারা ছিল সবাই 2 কদম পিছিয়ে যায়। তারা যেন মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। এদিকে অপরাধীদের অবস্থা আরও ভয়াবহ। কিরে, আমার পরিচয় শুনেছিস, আর তোদের শেষ করার জন্যই আমার এখানে আসা। এবার তোদের উপরে যাওয়ার পালা বলেই সব কয়টাকে উপরে পাঠিয়ে দিলাম। আর আমার লোকেদের বললাম এদের লাশগুলো পরিষ্কার করতে। তারপর সকলকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কেউ ভয় পাবেন না, আমি অপরাধ ছাড়া কাউকে কিছু করি না। আমার এই কলেজে আসার মূল উদ্দেশ্য ছিল এদের শেষ করা, তা আমি করেও ফেলেছি। এখন আমি এখান থেকে চলে যাব। আর আরেকটা কথা, আজকের এই ঘটনা যেন বাইরের কেউ না জানে, মাইন্ড ইট। বলি সেখান থেকে হেলিকপ্টারে করে চলে আসলাম, কারোর সাথে কোনো কথা বললাম না। পরের দিন কলেজে গেলাম,
এইটা শেষ যাওয়া, গিয়ে হারামিদের কাছে গেলাম। আজকে কলেজে সবাই কেমন করে দেখাচ্ছে, কারণ একে তো কালকের ঘটনা, আবার আজকে আমার গেট আপ পুরো হিরোর মতো। ওদের কাছে গিয়ে দেখলাম সব কয়টা একসাথে আড্ডা দিতেছে। কী রে, কী করো তোমরা? ভাই আপনি এখানে? ওই কে রে, কার ভাই? আপনি আমাদের ভাই, কত বড় মানুষ আপনি। কোনো ভাইটাই নাই, আমি তোদের বন্ধু ছিলাম আর থাকবো। হয়েছে, তোকে কিন্তু আজকে হিরোদের মতো লাগছে, যেই দেখবে সেই ক্র্যাশ খাবে। হইছে, আর পাম দিতে হবে না। আর শোন, আমি আজকে চলে যাব, কয়েকদিন পর আবার আসবো তোদের সাথে দেখা করতে। এরপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে নীলার সাথে দেখা করলাম। নীলা, আমি এখান থেকে চলে যাব। সত্যি চলে যাবি? না গেলে হয় না? না রে, চলে যেতে হবে। অনেকদিন আম্মু আবুদের সাথে দূরে আছি। ও আচ্ছা, তোকে আমার কিছু বলার আছে। বল। এখানে না, ওই দিকটায় চল। তারপর আমরা ওই দিকে গেলাম। আসলে কি যে বলি। কি বলবি, বলে ফেল। জানি না তুই কিভাবে নিবি। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি জাহিদ। আই লাভ ইউ সো মাচ জাহিদ, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সরি নীলা, আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন? আমি দেখতে অসুন্দর? তুই দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলেই তোকে পছন্দ করে ফেলবে, কিন্তু আমি তোকে শুধু বন্ধু ভেবেছি। আর আমি আজকে ফিরে যাচ্ছি বলি সেখান থেকে চলে আসলাম। আর নীলা কাঁদতেছে। আপনারা ভাবছেন আমি তো ওকে ভালোবাসি, কেন এমন করলাম? কারণ সারপ্রাইজ দেবো, তাই ওর মুখ থেকে যেটা শোনার সেটা আমি শুনে ফেলেছি। তাই এখন আব্বুকে বলে ওর সাথে বিয়েটা ফাইনাল করে ফেলবো আর বাসর ঘরে সারপ্রাইজ দেবো। আপনারা আবার ওকে বলে দিয়েন না কিন্তু। ও যখন কাঁদতেছিল তখন ইচ্ছে করেছিল গিয়ে জড়িয়ে ধরে বলি আমিও তোমায় ভালোবাসি নীলা। এরপর আমি চলে গেলাম আমার আসল বাড়িতে, গিয়ে দরজায় নক করলাম। আম্মু দরজা খুলি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেকদিন পর দেখা হয়েছে। এরপর আরে কাঁদতেছো কেন? আমি চলে আসছি না? বাবা, তা কেমন আছিস? ভালো, তুমি? আমিও। তুমি তো শুকিয়ে গেছো। কি যে বলো না, আমি একদম ঠিক আছি। আব্বু আর মাইশা কই? আজকে ওরা কোথাও যায় নাই, ওদের রুমেই আছে। তারপর মাইশার রুমে গেলাম, পিছন থেকে ওর চোখ দুটা ধরলাম। এই কে? বল তো কে? ভাইয়া তুই? বলি পিছনে ফিরে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর তোকে দেখলাম, তোকে ছাড়া একটুও ভালো লাগে না। হইছে, এখন আমি চলে এসেছি, ধরে গেল। থ্যাঙ্কস ভাইয়া। এরপর আব্বুর কাছে গেলাম। আব্বু কেমন আছো? ভালোই আছে, তুই কেমন আছো? ভালো। তারপর আব্বুকে নীলার সাথে বিয়ে ঠিক করার কথা বললাম। নীলার কথা আগেই বলেছি। আব্বু বলল তাড়াতাড়ি ডেট ঠিক করে ফেলবে। আপনাদের তো বলে হয়নি বিয়ের কথা, নীলার আব্বুর সাথে আগেই বলে ফেলেছে, শুধু ডেট ফিক্সড করা বাকি। নীলা জানি না কার সাথে বিয়ে হচ্ছে। এভাবে কিছুদিন কেটে গেল। এর সবার সাথে ফোনে কথা হলেও নীলার সাথে বলি নাই বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি হবে বিয়েটা। এর মধ্যে আমি আবার ঢাকা গেলাম কিছুদিনের জন্য। হঠাৎ রনির ফোন। কিরে, কেমন আছো? ভালো, তোরা? আমরা সবাই ভালো আছি। তুই এখন কোথায়? আমি তো ঢাকাতেই আছি। তাহলে আজকে আমাদের সাথে মিট কর, নীলা সবাইকে যেতে বলেছে। ওকে, ঠিকানা দে। তারপর ও সব টেক্সট করে পাঠালো। আমি জানি নীলা কেন ডেকেছে। বিকেলে সেখানে গেলাম, দেখি সবাই আসছে। আমাকে দেখে সবাই অবাকই হয়েছে। সবার সাথে কুশল বিনিময় করলাম। তা নীলা, সবাইকে কেন আসতে বলেছো? আই ধর। কি এগুলো? আমার বিয়ের কার্ড। আগামী তারিখে আমার বিয়ে। কে? তুই না জাহিদকে ভালোবাসিস? ও তো আমাকে ভালোবাসে না, তাই বিয়েটা করেই নিচ্ছি। তোরা সবাই আগেই চলে আসবি। আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বললো সে। আমি শুধু একটু মুচকি হাসলাম। তারপর সে চলে গেল, তার নাকি কাজ আছে। জাহিদ মেয়েটি সত্যি অনেক ভালোবাসে, তোর ওপর জিদ করেই বিয়েটা করছে। আমিও ওকে ভালোবাসি। তাহলে এসব কি? কার্ডটা খুলে দেখ। ওহ, তাহলে এই ব্যাপার। নীলা জানি না, জিদের বসে কার্ডটাও খুলে দেখে নিও। এখন ট্রিট দিতে হবে মামা। ওকে চল। তারপর ওদের ট্রিট দিয়ে চলে আসলাম। এভাবেই বিয়ের তারিখ ঘনিয়ে আসলো। আজকে গায়ে হলুদ। বাসায় অনেক কষ্টে ম্যানেজ করে বন্ধুদের সাথে নিয়ে নীলাদের বাসায় গেলাম। নীলার সাথে দেখা করলাম। ও আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সবাই ওর গায়ে হলুদ দিল, আমিও একটু দিলাম। যাই হোক, হবু বউ বলে কথা। হলুদের শেষে একটা পিচ্চি এসে বলল নীলা নাকি আমাকে ছাদে ডাকছে। আমি নীলার কাছে গেলাম। কী রে, কেমন আছিস? খুব ভালো, তুই? দেখতেই তো পাচ্ছিস। তুই কি আমার সত্যি ভালোবাসিস না? কাল তোর বিয়ে, এখন এসব কথা বাদ দে। বিশ্বাস কর জাহিদ, আমি তোকে অনেক ভালোবাসি। চল না, আমরা পালিয়ে যাই। এসব সম্ভব না। কাল তোর বিয়ে, তুই বিয়ে করে নে। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছি। এই বলে চলে আসতে লাগলাম।
আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি দাঁড়িয়ে গেলাম, যদি সত্যি কিছু করে ফেলে? তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? অনেক। তাহলে তুই নিজের কোনো ক্ষতি করবি না, এই তোর ভালোবাসার কসম। আর হ্যাঁ, আমি কালকে তোর বিয়েতে আসতে পারবো না, আমার একটা কাজ আছে, বাই। এরপর দেখলাম নীলা কেঁদে দিয়েছে, অনেক খারাপ লাগছে, ইচ্ছে করছে ওকে গিয়ে জড়িয়ে ধরে সব বলে দিই, কিন্তু এখন এসব করব। আর মাত্র একদিন, কালকে সব ঠিক হয়ে যাবে। তারপর সোজা বাসায় আসলাম, আমার গায়ে হলুদ হলো। পরদিন বিয়ের দিন রেডি হয়ে বিয়ে সবাই মিলে নীলাদের বাড়িতে গেলাম, গেটে ঝামেলা মিটিয়ে বাড়িতে প্রবেশ করলাম। তারপর বিয়েটা সম্পন্ন হলো। সব আয়োজন এমনভাবে করেছি যাতে নীলা বুঝতেই না পারে। ছাদে দাঁড়িয়ে আছি। জাহিদ, রুমে যাস না কেন? নীলা একা একা বসে আছে। ভাই, বিড়ালটা ভালোভাবে মারিস। দেখিস আবার, তোকে দেখার পরেও কিন্তু পুরো ফায়ার হয়ে থাকবে। পরে দেখা যাবে বিড়াল ওকেই মেরে বসে আছে। তারপর ওরা রুমের সামনে দিয়ে আসলো, ঢুকতে ভয় করছিল, জানি না আমাকে দেখার পর ওর কীরকম রিয়েক্ট করবে। তারপর 100 গ্রাম সাহস নিয়ে রুমে ঢুকলাম। শুনেছি বাসর রাতে বউ নাকি স্বামীকে সালাম করে, কিন্তু আমার বউ তো করলো না। থাক, ওর সামনে যেতেই ও একটা ছুরি বের করলো। দেখুন, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি একজনকে ভালোবাসি শুধুমাত্র বাবার কথায়, আর ও ওপর রাগ করে আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। বলতে বলতে কেঁদে দিল। মেয়েটা একটু বেশি ইমোশনাল, কিন্তু আমাকে যে স্বামী হিসেবে মানতেই হবে, না হলে জোর করে সব আদায় করব। জোর করলে ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না সোনা? বলি ওর হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আসলাম। ও মুখ তুলে আমার দিকে তাকাতে অবাক। তুমি এখানে? আমি থাকবে না তো কে থাকবে বাবু? আমার স্বামী কোথায়? আমি তো তোমার স্বামী। সারপ্রাইজটা কেমন দিলাম জান? খুব খারাপ। তুমি আমাকে কষ্ট দিয়েছো। তুমি আমার সাথে কথা বলবে না। সে কি, তোমাকে পাওয়ার জন্য তোমাদের কলেজ পর্যন্ত ভর্তি হলাম, আর তুমি বলছো তোমার সাথে কথা না বলতে? মানে? তোমাকে একটা পার্টিতে দেখে আমার ভালো লাগে, তাই তোমাকে পাওয়ার জন্যই আমি তোমাদের কলেজে ভর্তি হয়েছিলাম। তাহলে আমাকে কষ্ট দিলে কেন? তোমাকে পরীক্ষা করলাম আমাকে সত্যি ভালোবাসে কিনা। ও, চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। তারপর নামাজ পড়লাম। জান, একটু আদর করো না। একদম না ফাজিল। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই আজকে তুমি আমাকে টাচ করতে পারবে না। তার হবে না সোনা। বলি ওকে কোলে তুলে নিলাম, তারপর খাটে শুইয়ে দিলাম। তারপর ওর ঠোঁটের দিকে এগোতে লাগলাম। আমি দেওয়ার আগেই ওই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। তারপর আর জানি না, কারণ আমি এখনো বিয়ে করি নাই। আপনারা জানতে চাইলে বিয়ে করে নেন।